নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্পের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্পের স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের একটি রুদ্ধশ্বাস ছোট্ট গল্প। লেখক বিকাশ দে মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে 1956। প্রথম প্রকাশিত গল্প 1989 ইংলিশ লিটল ম্যাগে। উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা, কলকাতা, দিল্লি, মুম্বাই এসব জায়গা থেকে ম্যাগ সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনো পর্যন্ত 175। নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত 9টি। গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন। পেশায় উনি একজন আসাম পিডব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন। বিকাশদের আরো গল্প আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। গল্পগুলি হলো জীবন যেরকম, খোলা চিঠি, মৃত্যুর আগেও পরে, বউ মারা যাবার পর, অন্ধকারে আলোর রেখা, ভিন্ন রূপে ভালোবাসা, সূর্য পশ্চিম আকাশে, একদিন দুপুরে এবং বিউটি পার্লার ও একটি অপ্রকাশিত গল্প। এবং অঙ্কিতা গল্পের স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের ভোরের আলোর আশায়। তো চলুন শোনা যাক। কয়েক বছর আগের কথা। প্রীতি ঘরে ঢুকতে স্মৃতি জিজ্ঞেস করলেন, রাস্তায় শ্রুতিকে দেখেছিস? মায়ের প্রশ্নে প্রীতি অবাক হয়ে বলল, এখনো আসেনি। এক কথায় উত্তর না দিয়ে স্মৃতি পাল্টা প্রশ্ন করলেন, ও টিউশন কটায় শেষ হয় রে? একটু ভেবে প্রীতি বলল, ওই 7:30টায়। স্মৃতি আপন মনে বিড়বিড় করতে লাগলেন, আমিও তাই ভাবছি। মঙ্গলবার তো 8টা, 8:15টার মধ্যে এসে যায়, যদি বাইরে কোনো কাজ না থাকে। কিন্তু আজ। প্রীতি বলল, ও এসে যাবে। হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে এসে সে মায়ের কাছে বসল। সেই সন্ধ্যায় বেরিয়েছিল টিউশনে। কিছুক্ষণ পর প্রীতি বলল, মা, ও মা, খিদে পেয়েছে, কিছু দাও। স্মৃতি বলল, একটু দাঁড়া, শ্রুতি এসে যাক, একসাথে দিয়ে দেব। আজ কি দেবে গো? দেখি, কিছু একটা দেব। একসময় প্রীতি বলল, আমাকে দিয়ে দাও, দিদি পরে খাবে। একটা বাটিতে কিছু তেল মুড়ি প্রীতিকে দিয়ে তার মা বললেন, নে খেয়ে নে। বাটির দিকে তাকিয়ে প্রীতি জিজ্ঞেস করলো, পেঁয়াজ দাওনি? পেঁয়াজ নেই। মা জিজ্ঞেস করলেন, তোকে কিছু বলে গিয়েছে? মুড়ি খেতে খেতে প্রীতি বলল, কি গো, কোন ব্যাপারে? শ্রুতির কোনো প্রোগ্রাম আছে টিউশনের পর? কিচ্ছু তো বলা যায়নি। কিসের প্রোগ্রাম গো? ওই ধর কোনো ক্লাসমেটের বার্থডে বা ওই রকম কিছু। কয়েক মুহূর্ত ভেবে প্রীতি বলল, কই, কিচ্ছু তো বলে যায়নি। স্মৃতি বললেন, দোকানে টোকানে কিছু কেনাকাটা আছে? প্রীতি বলল, উফ, কি মুশকিল, কোনো বান্ধবীর মায়েরা এত চিন্তা করে না, তুমি বড্ড বেশি ফালতু চিন্তা করো, ভাল লাগে না। স্মৃতি বললেন, তুই কি বুঝবি বল? প্রীতি বলল, হয়তো কাউকে পেয়ে যাওয়ায় দেরি হচ্ছে। একটু থেমে প্রীতি বলল, তোমাদের তো কবে থেকে বলছি দিদিও আমাকে মোবাইল ফোন কিনে দাও, তাহলে তো দেরি হলে জানাতে পারবো। স্মৃতি বললেন, এত কম বয়সে মোবাইল ইউজ করা ঠিক নয়। প্রীতি বলল, তাহলে বসে বসে মেয়ের জন্য চিন্তা করো। সে গজগজ করতে লাগলো, আমাদের সাথে প্রায় সব মেয়ের আগে থেকে মোবাইল আছে, যাদের ছিল না এবছর পাশ করার অনেকেই কিনে ফেলেছে, কত সুবিধে। স্মৃতি বললেন, মাত্র কলেজে উঠেছিস, আস্তে আস্তে দেওয়া যাবে। প্রীতি বলল,
দিদি তো 2 বছর ধরে কলেজে যাচ্ছে, তাকে এখনো দাওনি। মোবাইল ফোনের কিছু অসুবিধে থাকলেও অনেক সুবিধা। এটা নির্ভর করে ব্যবহারের উপর। এটা যে স্মৃতি বোঝেন না তা নয়। বড় মেয়েটা ডিগ্রি পড়ছে, অথচ মোবাইল নেই আজকাল। এইরকম কাউকে বের করতে চিরুনি তল্লাশি লাগাবে অথবা পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে। প্রয়োজনীয়তা, শখ, বিলাসিতা সবকিছু মেটাতেই টাকার দরকার। ওদের বাবার মোবাইলটা কয়েক মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে, টাকার অভাবে সারিয়ে তোলা সম্ভব হচ্ছে না। রাত প্রায় 9টা। অনেকক্ষণ ধরে অঝোরে বৃষ্টি পড়ছে, কারেন্টও চলে গেছে। স্মৃতি উসখুস করছেন। ওদের বাবা বাসায় থাকলে এত দুশ্চিন্তা তাকে করতে হতো না। উনি শিলিগুড়ি গিয়েছেন দোকানের জন্য কাপড় আর কিছু ফরেন জিনিসপত্র কিনে আনতে। পুজোর আগে দোকানটা সাজাতে হবে, হোক না ফুটপাতের পাশে ছোট্ট দোকান। মেয়ের ওপর স্মৃতির রাগ হচ্ছে। কোনো কাণ্ডজ্ঞান নেই, সময় মতো না ফিরলে মা দুশ্চিন্তা করেন জেনেও ফিরছে না। শ্রুতির পর মেয়ে জন্ম হওয়ায় স্মৃতির মনটা সে সময় একটু হলেও খারাপ হয়ে গিয়েছিল। বড় আশা করেছিলেন ঠাকুর একটা ছেলে দেবেন। যাই হোক, দিন যত গড়িয়েছে তিনি ঠাকুরের কাছে সন্তুষ্ট। হোক দুটোই মেয়ে, তবুও তো 2 সন্তান, আরো বেশি সন্তুষ্ট। দুটি মেয়েই ভালো হওয়ায়, অন্তত এখনো পর্যন্ত। বুদ্ধি রেখে চলতে জানি, পড়াশোনা, স্বভাব, চরিত্র নিয়ে আপত্তিকর কিছুই নেই। বিপদ সীমা ছুঁই ছুঁই পোষা কখনো পড়ে না। তাছাড়া আজকালকার বেশিরভাগ ছেলে মেয়েদের মতো এত বায়না আবদার নেই। আজই শ্রুতি প্রথম মাকে দুশ্চিন্তায় ফেলেছে। তার বিশ্বাস আসার পর মেয়ের কাছ থেকে দেরি হওয়ার গ্রহণযোগ্য কারণ জানার পরই তার মাথাটা ঠান্ডা হবে। এই রকম ভেবেও নিজেকে চিন্তামুক্ত রাখতে পারছেন না। শ্রুতি ফিরে আসছে না, রাত বাড়ছে, বাড়ছে দুশ্চিন্তা, বাড়ছে উৎকণ্ঠা। স্মৃতি জিজ্ঞেস করলেন, টিউশনে যাওয়ার সময় শ্রুতি ছাতা নিয়ে গেছে? প্রীতি বলল, না। দেখো মেয়ের কাণ্ডজ্ঞান, আজ কোন স্যারে? প্রীতি বলল, ম্যাথসের। সঙ্গীতা যাবে? সঙ্গীতার ম্যাথস নেই। তবে? তবে কি মানে, একা গিয়েছে? প্রীতি বলল, ইস মা, তোমাকে নিয়ে পারা গেল না, এত চিন্তা করো। স্মৃতি জানতে চাইলেন, আর কেউ যাওয়ার কথা? প্রীতি এক নিঃশ্বাসে গড় গড় করে বলতে শুরু করলো, পিয়ালি, অরিন্দম, জলিল, মৌসুমী। স্মৃতি থামিয়ে দিলেন, থাক আর লাগবে না। মেয়ে একা যায়নি জেনে স্মৃতি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাত বেড়ে যাচ্ছে, গরমের রাত বড্ড তাড়াতাড়ি দৌড়ই। পাড়ার কাউকে ব্যাপারটা জানিয়ে রাখা ভালো, দিনকাল খারাপ। কিন্তু পরক্ষণে স্মৃতির মনে হলো এখনই জানানো ঠিক হবে না। শ্রুতি হয়তো এক্ষুনি এসে পড়বে। ধৈর্য না ধরে পাড়ার একজনকে জানালেই কালই সবার মুখে মুখে কথাটা মুখরোচক গরম খবর হয়ে ঘুরতে থাকবে। যারা সচরাচর তাদের বাসায় আসে না, তারাও তার কাছ থেকে কেসটা সবিস্তারে জেনে নিতে আলস্য বোধ করবে না। অন্য পাড়াতেও কথাটা বাতাসকে পেছনে ফেলে চলে যাবে। গরিবদের নিয়ে কুৎসা ভীষণ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। অহেতু এসব ঘটে গেলে শ্রুতি রাগ করবে, মেয়ে বড় হয়েছে। কিন্তু দুশ্চিন্তা থেকে স্মৃতি কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। কিছুক্ষণের মধ্যে অঝোরে ঝমঝমে বৃষ্টি নামলো। বৃষ্টির তাণ্ডব দেখে স্মৃতির আফসোস হচ্ছে। দেরি না করে ব্যাপারটা কাউকে জানিয়ে পরামর্শ চাওয়া উচিত ছিল। এখন আফসোস করে লাভ নেই। বৃষ্টি কিছুটা কমে গেলে
ছাতা নিয়ে তিনি পাড়ায় ঘনিষ্ঠ কারোর বাসায় গিয়ে পরামর্শ চাইবেন, কিন্তু আষাঢ়ের বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই, মাঝে মধ্যে আরো বেড়ে যাচ্ছে। অবশেষে যখন কমলো তখন রাত প্রায় 12টা। যা করার সকালের আগে কিছুই সম্ভব নয়। ভোর হতে প্রীতিকে নিয়ে তিনি তার দুঃসম্পর্কের দিদির বাসায় ছুটবেন। দুঃসম্পর্কের হলেও একই শহরে থাকায় তাদের মধ্যে ঘন ঘন যাওয়া আসা আছে। এমনও হতে পারে শ্রুতি ফেরার পথে হঠাৎ বৃষ্টি জোরে নামায় মাসির বাসায় কাছে থাকায় সেখানে ঢুকে পড়েছে। ভাবছিল বৃষ্টি কমলেই এসে যাবে, কিন্তু বৃষ্টি তাড়াতাড়ি কমেনি। এত রাতে খবর পাঠানোর মতো একটা লোকও তাদের বাসায় নেই। মেয়ে ঘরে ফিরে না আসায় স্মৃতি যতই যুক্তি খাড়া করে সান্ত্বনা খুঁজে পেতে চেষ্টা করুন না কেন, কিছুতে শান্তি পাচ্ছে না। গা ছমছম করছে, অস্থিরতা বেড়েই চলেছে। রাতে রান্না খাওয়া কিচ্ছুই হলো না। মা ছোট মেয়ে একই বিছানায় শুয়ে পড়লেন। স্বাধীন দেশের নাগরিক হয়েও কেন জানি শ্রুতির নিরাপত্তার কথা ভেবে স্মৃতি শিউরে উঠছেন। অসহায়ের মতো বিছানায় পড়ে কাতরাচ্ছেন। মায়ের মন বলে কথা। একসময় ক্লান্ত অবসন্ন স্মৃতির তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন। পত্রিকা টিভিতে অতি পরিচিত শব্দগুলো অপহরণ, মুক্তিপণ, ধর্ষণ, খুন বিভীষিকার রূপ নিয়ে তার মাথায় হুল ফোটানো শুরু করেছে। সাথে থানা, পুলিশ, এফআইআর, মেডিকেল টেস্ট, আদালত, এগুলো চোখ ঝাপসা করে দিচ্ছে। দুঃস্বপ্নের ঘোরের মধ্যেই হঠাৎ শ্রুতি শ্রুতি চিৎকার করে দিশেহারা স্মৃতি বিছানা থেকে ধড়মড় করে উঠে দরজার ছিটকিনি খুলে ঘর থেকে বেরিয়ে পড়লেন। মায়ের বিকট চিৎকারে প্রায় ঘুমিয়ে পড়া প্রীতি থতমত খেয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। মায়ের পেছন পেছন সেও বেরিয়ে পড়ল। বাসের গেট খুলে স্মৃতি চারিদিকে উদ্ভ্রান্তের মতো তাকাচ্ছে। প্রীতি জিজ্ঞেস করল, কি হয়েছে মা? স্মৃতি কোনো উত্তর দিলেন না। মায়ের হাতটা ধরে প্রীতি জোর করে কোনো রকমে তাকে বাড়ির ভেতরে নিয়ে আসছে। হঠাৎ তার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে স্মৃতি পাগলের মতো দৌড়ে বাসার ভেতরে এসে ঠাকুর ঘরে ঢুকে দরজার ছিটকিনিটা ভেতর থেকে লাগিয়ে দিলেন। প্রীতি বারবার ডাক দেওয়া সত্ত্বেও তিনি দরজা খুলছেন না, কোনো উত্তর দিচ্ছেন না। দরজার ফাঁক দিয়ে আবছা ভাবে প্রীতি দেখল মা ঠাকুরের সামনে লম্বা হয়ে উপর হয়ে শুয়ে আছেন। প্রণাম করছেন ভেবে প্রীতি বাইরে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ অপেক্ষা করার পরও মা বের হচ্ছে না। প্রণাম করতে এত সময় লাগার কথা নয়। প্রীতি দরজার ফাঁক দিয়ে আবার চোখ রাখলো। মা আগের মতোই শুয়ে আছেন। সে মাকে বারবার ডাকছে, দরজায় ধাক্কা মারছে, কিন্তু কিন্তু ওদিক থেকে কোনো উত্তর আসছে না, দরজাও খুলছে না। প্রীতি ভয় পেয়ে গেল। মা কি সত্যি সত্যি পাগল হয়ে গেলেন, অথবা স্ট্রোক? বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। ক্ষুধার্ত ক্লান্ত প্রীতি ঠাকুর ঘরের বাইরে মেঝেয় বসে পড়ল, আসাম টাইপের ঘরের দেয়ালে হেলান দিয়ে। একসময় সে ঘুমে ঢলে পড়ল। ঠাকুরের সামনে স্মৃতি শুয়ে থাকলেন। নিবেদন রাখলেন অনেকটা এইরকম, আমরা একেবারে অসহায় গরিব লোক, কোনো জায়গায় দরজাপ করা, কাউকে ধরাধরি করা আমাদের ক্ষমতার বাইরে। তোমার কাছে প্রার্থনা করছি, আমার নিরীহ নিরপরাধ মেয়েটিকে ফিরিয়ে এনে দাও। অন্য কারো কাছে যাওয়ার কোনো অনুরোধ রাখবো না, কেননা আশ্বাস, প্রতিশ্রুতি এসব শুনতে ভালো লাগে না। এসব গাল ভরা কথা শুনতে শুনতে অনেক শোকার্ত মায়েরা ক্লান্ত, নিরাশ। কোনো ধরনের কারণ, অজুহাত এসব শোনাবে না বলেই তোমার কাছে এসেছি, একমাত্র নির্ভরযোগ্য স্থল। যদি আমার বিনীত প্রার্থনা রাখা সম্ভব না হয়, তবে একটা আবেদন রাখা নিশ্চয়ই সম্ভব হবে। যেহেতু তুমি সবকিছু স্রষ্টা, তাই বলছি পৃথিবীটাকে ধ্বংস করে দাও। এতে মরে গিয়েও শান্তি পাবো এই ভেবে যে
এই কুৎসিত নিষ্ঠুর নিরাপত্তাহীন পৃথিবীতে কাউকে রেখে গেলাম না। ধ্বংস হয়ে নতুন সুন্দর নির্মল পৃথিবীতে মায়েরা শান্তিতে স্বস্তিতে বাঁচতে পারবে। আমার কথা শুনে ঠাকুর তুমি ভাবতে পারো তোমার কাছে নালিশ করছি, সত্য রাখছি, ভাবতে পারো পাগলের মতো প্রলাপ বকছি, যা খুশি ভাবতে পারো তুমি। সুস্থ অবস্থায় শ্রুতিকে ফিরিয়ে দিতে না পারলে কাল যেন ভোর না হয়। কাল ভোর হবে এই আশা নিয়ে অপেক্ষায় রইলাম। বৃষ্টি পড়েই যাচ্ছে। সবার শেষে মৌসুমীর বাসায় চলে যাবার পর শ্রুতি একা হয়ে পড়ল। হনহনিয়ে হেঁটে বাসায় ফিরছে, কিন্তু ফেরা হলো না। নির্জন পথ, চারিদিকটা আলকাতরার মতো ঘন অন্ধকার। মাতাল বাতাসকে সঙ্গে নিয়ে নাছর বৃষ্টি পৃথিবীটাকে তছনছ করে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। মাঝে মাঝে বুক খালি করা বিদ্যুতের চোখ রাঙানি, যেন রসিকতা করার আর সময় পেল না। ভয়ে শ্রুতি একদম কুঁকড়ে যাচ্ছে। বাধ্য হয়ে কাছে এক বান্ধবীর বাসায় ঢুকে পড়ল নিরাপদ আশ্রয়ে। কিন্তু নিজের বাসায় খবরটা পৌঁছানোর কোনো উপায় পেল না। মা বোনের মানসিক অবস্থা অনুমান করে ঘুমোতেও পারল না। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে ভোর হওয়ার পরপরই সে নিজের বাসায় ফিরে এলো। পূর্ব দিগন্তে আবিরে রাঙানো সূর্য উঁকি মারছে। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো খারাপ যাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার গল্প শোনেন একটি লাইক করবেন। আর যারা আমার গল্প শোনেন এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর গল্পটি অবশ্যই কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে।